দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। বরাবরের মতো দিনের প্রধান খবরগুলো একটু জেনে আসি, পড়ে আসি, তারপরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব আমন্ত্রিত দুই অতিথির সঙ্গে। রাজনৈতিক দলগুলোকে ইভিএম এর কারিগরি দিক খতিয়ে দেখতে আমন্ত্রণ জানানো হবে, এটি বলেছেন সিএসি এবং সেখানে উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে যারা ছিলেন তারা বলছেন যে এই ইভিএম এর এখন যে মেশিন সেখানে ম্যানিপুলেট করার তেমন কোনো সুযোগ নেই। 1 জুন পদ্মা সেতুতে জ্বলছে লাইট, বাতি জ্বলছে 1 জুন। 25 জুনের ঘোষণা ইতিমধ্যে আমরা জেনেছি। উচ্ছ্বসিত দক্ষিণের 21 জেলার মানুষ, স্বাভাবিকভাবেই তারা আনন্দিত এবং গতকাল আজও আনন্দ করেছেন, তারা মিছিল করেছেন, মিষ্টিও বিতরণ করেছেন। সোনালী ব্যাংকের সাবেক এমডি সহ 9 জনের 17 বছরের কারাদণ্ড হয়েছে এবং এই বিষয়টি একটি চাঞ্চল্যকর একটি মামলার রায়। পাকিস্তানে এখানে রণক্ষেত্র, লাহোরে লঙ্কা কাণ্ড, সেখানে ব্যারিকেড ভেঙে জড়ো হচ্ছে ইমরান খানের সমর্থকরা, পিটিআই কর্মীরা এবং উত্তেজনা, বেশ উত্তেজনা। এগুলো দিনের খবর। অন্যান্য প্রসঙ্গ আলাপ করব। শুরুতে অতিথিদের সঙ্গে পরিচিত হচ্ছি। বাঁয়ে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকেও। আমরা মূল আলোচনায় যাব। আমি সংবাদপত্রের কয়েকটি অনলাইন এডিশন দেখছিলাম, একটি বিষয়ে দেখলাম আর একটু বিস্মিতই হলাম। সেটি হচ্ছে যে সরকারি খরচে ইউরোপে শিক্ষা সফর থেকে ফিরেই অবসরে গেছেন জ্যেষ্ঠ সচিব। মানে কালকে আসছেন, আজকে উনি এলপিআরে চলে গেছেন। তিনি হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের এলজিডি বিভাগের জ্যেষ্ঠ সিনিয়র সেক্রেটারি জনাব হেলাল উদ্দিন আহমেদ। উনি সরকারি খরচে নেদারল্যান্ডস এবং স্পেন সফর শেষে গত শনিবার দেশে ফিরেছেন। পরের দিনই রোববার ছিল তার কর্মক্ষেত্রের শেষ দিন। এরপর তিনি এলপিআরে গেছেন। এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং অনেকেই যারা সাবেক যারা সচিব আছেন, এখানে যেন ডেইলি স্টারের একটি খবর, আরও কয়েকটি পত্রিকার খবর আমি দেখছি, তো তারা বলছেন যে না, এটা কি করে হয়, কি কাজে লাগবে ওনার এই শিক্ষা সফর বা এই ধরনের, এটা কিভাবে এটা হতে পারে, যদি একটু দেখেন। আপনাকে ধন্যবাদ। আমার একটা ছোট অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় জয়েন করলাম, সেখানে একটা প্রজেক্ট ছিল, সেটার প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে জয়েন করলাম। ওখানে দেখি যে একটা শিক্ষা সফর আছে 7 দিনের, এটা বাংলাদেশের বাইরে হতে হবে। সেটা হলো এই টিমের চয়েস। অর্থাৎ আমি এরপরে খবর নিয়েছি, ওখানে মিনিস্ট্রি যখন ট্যুরেও গেছিলাম, সেখানে মিনিস্ট্রির 2 জন ছিল সাথে। তো তাদের কাছে আমি শুনেছি যত প্রজেক্ট হয় সেখানে একটা অবশ্যই সফরের শিক্ষা সফর থাকবে। শিক্ষা সফর বলেন, ওই খিচুড়ি পাক করা বলেন, সাঁতার শেখা বলেন, যা কিছু বলেন, একটা নাম দিয়ে ওই প্রজেক্ট যে মিনিস্ট্রির বা যে অর্গানাইজেশনের সেই লোকগুলোর সাথে, অর্থাৎ বাইরের, যদি যেমন বললাম আমি বিএসএস এর যে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে তখন মিনিস্ট্রির লোক ঢুকলো আর এই প্রজেক্ট থেকে ঢুকলো, এই তো এটা রাখে। তো আমার বক্তব্য হচ্ছে যে প্রজেক্টটা তো অ্যাপ্রুভ হয়, বড় প্রজেক্ট অ্যাপ্রুভ হয় একটাকে, সেখানে প্ল্যানিং মিনিস্টার আছেন, তার সেক্রেটারি ছিল, তারে আবার ভালো অভিজ্ঞ, মানে সবচেয়ে স্কিল বললে তাকে আবার প্রতিমন্ত্রী প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে প্রিজাইড করেন প্রধানমন্ত্রী। সেই জায়গায় প্রজেক্টগুলো পাস হয় তখন কেন, কি করে হয়, কিভাবে স্ক্যান করে, কিভাবে? এই যে আপনি বললেন যে একটি লোক রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, আর সেই রিটায়ারমেন্টে চলে, তার এই শিক্ষার কি দরকার? একটা জুনিয়র গেলেও তো হইতে পারতো, তাই না? তো এই প্রজেক্টটা তো কয়েকটা প্রকল্প থেকে এই ব্যয়গুলো নির্বাহ করে। এই জন্য আমি বলবো যে আসলে ওই বললাম যে উৎস মুখে আপনার সিপি আটকাতে হবে। কারণ যত বড় প্রজেক্ট বলেন, ছোট প্রজেক্ট মিনিস্ট্রির থেকে আসতেছে, কিন্তু এটা অর্থমন্ত্রীর মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স হচ্ছে। একটা প্রসেস কিন্তু লং প্রসেস আছে, ছোট হোক বড় হোক যাই হোক। কিন্তু কোনো জায়গায় তো, সব জায়গায় তো একই, যে সবাই তো প্রজেক্ট রাখে, তো তার আরেকটা জনেরটা বন্ধ করবে কেমনে? তো এটা তো এক ধরনের অপচয় এবং সোজাসুজি কথা, এটা বেড়ানোর জন্য রাখা হয়। এটা কোনো শিক্ষা ফিক্ষা, এগুলো ভুয়া কথা, জাস্ট একটা প্রোগ্রাম। কিন্তু এর মধ্যে তো সরকারিভাবে বিদেশ সফর নিরুৎসাহিত করা বা বন্ধই করার এক ঘোষণা এসছে, প্রজ্ঞাপন এসছে
অন্যান্য আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও একই রকম অবস্থা। এটা তো একদমই রিসেন্ট সফর না, রিসেন্ট সফর, প্রজ্ঞাপন জারি হওয়ার আগে হয়তো উনি চলে গেছে, 10 দিন আগে, 10 দিনের মধ্যেই হয়েছে, বা প্রজ্ঞাপন হওয়ার আগে ওনার প্রজেক্ট অলরেডি ট্যুর প্রোগ্রাম হয়ে গেছে, বাইরে বুকিং টুকিং সবকিছু হয়ে গেছে, হোটেল টোটেল কই থাকবে সব ঠিক হয়ে গেছে, ওই অজুহাতে উনি চলে গেছেন, সমস্যা তো নেই। তো এই জন্য আমি বলছি যে এইটা আসলে প্রত্যেকটা প্রজেক্টে, সবগুলো যত এরকম প্রজেক্ট হয় সব তো আপনার সরকারি প্রতিষ্ঠানের বা সরকারি প্রতিষ্ঠানের অধস্তন কোনো অর্গানাইজেশনে হয়। এটা মিনিস্ট্রির লোকরা এই সুবিধা একটা ট্যুর প্রোগ্রাম করার জন্য এই প্রজেক্টটা রাখে, অন্য কোনো কারণ নাই। এখানে শিক্ষার্থীকে নিজামুল হক ভাই। হ্যাঁ, ধন্যবাদ জহিরুল আলম ভাই, আপনাকে ধন্যবাদ আজিজ ভাইকে। আজিজ ভাই সুন্দরভাবে জিনিসটা উপস্থাপনা করেছেন। আমি যেটা মনে করি যে একজন সচিব উনি বিদেশ ট্যুর করে এসে উনি অবসরে যাবেন, আমার মনে হয় যে উনি যদি এই জিনিসটা যারা এই প্রসেসটা করেছে, যারা এই ট্যুরের কার্যক্রমটা পরিচালনা করেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় এই ট্যুরে ছিলেন, আমার মনে হয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না এই জন্য যে উনি যদি আরো 2 বছর আগে বা 1 বছর আগেও যদি উনি এই ট্যুরটা করে আসতো, যেটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি উনার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি যারা মন্ত্রণালয় আছেন তাদেরকে উনি অভিজ্ঞতাটা, উনার লব্ধ অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে দেশের কাজে লাগতো। এখন উনি যে ট্যুরটা, এটা তো একবার সিম্পলি ট্যুরে হলো, যেটা আজিজ ভাই বলেছেন। এখন সরকারি সচিব মহোদয়রা উনারা মানে এমনকি জয়েন্ট সেক্রেটারি শুরু করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদেরও সচিব স্ট্যাটাসে আমাদের গ্রেড 1 যেটা আমরা আছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। যেমন আপনার জয়েন্ট সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি উনি একটা গাড়ির সুবিধা পাচ্ছে, উনি 50,000 টাকা তেল এবং ড্রাইভারের বেতন সহ পাচ্ছে, কিন্তু আমরা শিক্ষকরা পাচ্ছি না। এত সুবিধার পরও এই যে মানে এই ধরনের ট্যুরগুলো আমার মনে কেন ওনারা রাখেন? যদি হ্যাঁ আমরা মনে করি যে অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা একটু আগে আজিজ ভাই বললেন যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খাত দিয়ে বিভিন্ন ট্যুর, এবং কি আমরা দেখেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সাম্পল দিব। একবার আমাদের 7 মার্চের ভবনের জন্য আমাদের হলের প্রভোস্টকে চায়নাতে যেতে হবে কেন, লিভ দেখার জন্য। এখন আমাদের প্রভোস্ট মহোদয় তো কোনো দোষ নেই, এবং যারা প্রজেক্টটা করেছে এবং যারা প্রজেক্টের ভিতরে এই টাকাটা বরাদ্দ করে রেখেছে এই খাতের মধ্যে, আমার মনে হয় যে মানে এই যে প্ল্যানিং কমিশনের উচিত এখন থেকেই, আমার মনে হয় যে মন্ত্রণালয় বা যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হোক না কেন, যেটা খুব দেশের জন্য কাজে লাগবে, যেটা দিয়ে অর্থবহ হবে, এবং যেটা মানে আমার মনে হয় যেমন একজনের চাকরি কতদিন আছেন, এখন আমাদের পিএইচডির জন্য আমরা 40 বছর পর্যন্ত আমরা সময় দিয়েছি, এর ভিতরে বঙ্গবন্ধু স্কলারশিপ, এরপরে আমরা কিন্তু সেটা যেটা বিশ্ববিদ্যালয়ের কাজে আসবে না, এবং যিনি ডিগ্রি করে আসবেন উনিও তো রিসার্চের কাজে, ছাত্রদের কাজে এবং কি বিশ্ববিদ্যালয়ের দেশের কাজে উনার যে ডিগ্রিটা সেটা কাজে লাগাতে হবে। সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু আমরা 40-এর উপরে কাউকে পিএইচডি করার সুযোগ দিই না। ব্যক্তিগতভাবে উনি 40 না, উনি 60 বছর, উনি অবসর গ্রহণ করার পরেও উনি যেতে পারবে, কিন্তু সরকারি অর্থ ব্যয় এই টাকা কোনোভাবে আমার মনে হয় গ্রহণযোগ্য না, এবং এটা কারোই করা উচিত না দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এটা হওয়ার কোনো সুযোগ আছে কিনা যে সচিব মহোদয় দীর্ঘদিন ধরে সরকারকে বা এরকম সার্ভ করলেন, তো উনি যাবার প্রাক্কালে ওনাকে একটা উপহার হিসাবে একটা, এটাকে আমি কোনোভাবে উপহার মনে করি না। এটা উপহার হলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সচিব মহোদয়েরও যদি উপহার হিসাবে দেওয়া, উনারও এটা, যেহেতু হেলালুদ্দিন সাহেব নির্বাচন কমিশনে ছিলেন এবং কি এলজিআরডিতে উনি খুব সুনামের সাথে উনি কাজ করেছেন, আমি যতদূর সম্ভব উনাকে জানি। তো কিন্তু উনার মতো ব্যক্তিত্ব যদি এই কাজে এখন লাস্ট মুহূর্তে যেটা পত্রিকায় এসেছে, এটা আমার মনে হয় এটা কোনোভাবে মানে গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে বাকি আলোচনা। যে নির্বাচন কমিশনের প্রসঙ্গটা তুলেছেন তিনি, তো হ্যাঁ উনি নির্বাচন কমিশনও ছিলেন, সেটা বোধহয় 14 নির্বাচনের সময়, 14 নির্বাচনের সময় পরে সরকারি উনি বড় মন্ত্রণালয়ের দায়িত্বে গেছেন। তো আমরা এই ইলেকশন কমিশন রিলেটেড একটু আলোচনা করব। আজকে প্রযুক্তিবিদদেরকে ডাকা হয়েছিল, তো প্রযুক্তিবিদদের ডাকা হয়েছে এবং প্রযুক্তিবিদদের তো সঙ্গে অনেক আলোচনা হয়েছে, কিন্তু জাফর ইকবাল সাহেব তিনি বলছেন যে উনি যে এটার হার্ডওয়্যার সাইডটা মূলত বলেছেন যে এখানে কোনো ধরনের নয়ছয় করার কোনো সুযোগ নাই, এটা যন্ত্রটা এমন, এবং এই ধরনের যন্ত্র আবিষ্কার করে ওনারা যারা তরুণ যারা প্রযুক্তিবিদ আছেন ওনাদের সঙ্গে কাজ করেন, তারা বিভিন্ন সময় এটার ক্রেডিবিলিটিটা অনেক বেশি হাই আর কি। বলতে চাচ্ছেন যে ইভিএম মেশিনটা নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ নেই, এটা ম্যানিপুলেট করারও তেমন কোনো সুযোগ নেই, এবং রাজনৈতিক দলগুলোকে সেই মাইন্ডসেটটা তৈরি করার বিষয়টা বলছেন যে ওখানেই সমস্যা থাকতে পারে, বাট যন্ত্র রিলেটেড কোনো সমস্যা ওনারা দেখছেন না। আপনি কি বলেন? দেখেন, আমিও ফিজিক্সের ছাত্র। জি,
হার্ডওয়্যার ম্যানিপুলেট করা যায় না, সফটওয়্যার করা যায়। তো আমাদের যে ইভিএম এটা কিন্তু হার্ডওয়্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রথম যখন ইভিএমটা সেন্টারে প্লেস করা হবে তার আগে এটার যে সেটআপ, প্রথম যে আপনার ইভিএমটা শুরু করলো সেখানে তো রাজনীতিবিদদের কনফিডেন্স ছিল না। ইমিডিয়েটলি আমি অনেকটা বলবো ইলেকশন কমিশন ইভিএম বসাই দিল, গভর্নমেন্টও অনেকটা ফোর্স করে ইভিএম ঢুকাই দিল। এইখানেই কনসেনসাসটা দরকার ছিল, আস্থাটা দরকার ছিল। ধরেন ভারতে যে ইভিএম ব্যবহার করে তাদের তো পেপার ট্রেল আছে, প্রিন্ট বেরোয়, ডকুমেন্ট থাকে, আমাদের এখানে সেটা করা হচ্ছে না। এই জন্য একটা সন্দেহ কিন্তু তৈরি হয়েছে। দুই হলো ধরেন ভারতে ভোট নেয় ৩-৪ দিন এই ইভিএম পড়ে থাকে, তারপরে গণে। তারপরেও কারণ হচ্ছে তারা ইলেকশনের যে একটা সংস্কৃতি, আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু এখনো আছে। সরকারের যদিও চরিত্র বদলাইছে কিন্তু ওইটা কিন্তু এখনো আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো অবস্থাতেই একদমই রাজনৈতিক দলের প্রতি দলের কোনো আস্থা নাই, রাজনীতিবিদের প্রতি রাজনীতিবিদ, এমনকি ইন্টার পার্টির মধ্যেও নাই। নাইলে যদি তাই থাকতো, আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগ মুহূর্তে 3 জোটের রূপরেখা, সেটা মানে সব দলই ছিল, আওয়ামী লীগ বিএনপি সহ সব দলই ছিল। সেখানে তো ইলেকশন কিভাবে হবে, ব্যবহার একটা রাজনীতিবিদ কার সাথে করবে, কোনটা করবে না কোনটা করবে, সব লেখা ছিল, ডকুমেন্ট স্বাক্ষর করেছে। কিন্তু একটি দলও কিন্তু সেখানে নেই। হ্যাঁ, এই জন্য আমি বলছি এটা কনফিডেন্সের ব্যাপার। 2 হলো 300টা সিট, গড়ে 300 সিটে যদি এক একটা সিট, মানে 300 সিট মানে পার্লামেন্টারি সিট, পার্লামেন্টারি এক একটা পার্লামেন্টারি সিটে তো আপনি দেখেন অন্তত পক্ষে 30 থেকে 50টা পর্যন্ত সেন্টার আছে। এক একটা সেন্টারে যদি 5টা 6টা করে ইভিএম থাকে, এটা কে দেখবে? কারণ যে এই ইভিএম এর পেছনে আছে তাকে তো বিশ্বাস করতেছে না। সমস্যাটা তো ওখানে। এখন ইলেকশনের সময় আমরা দেখছি যে এজেন্ট অনেক রাজনৈতিক দলের থাকে না, তো কে পাহারা দিবে ইভিএম? এই জন্য বলছি যে রাজনৈতিকবিদদের ভিতরে কনফিডেন্স এবং কনসেনসাস আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে মুহূর্তে আমাদের দেশে ইভিএমটা ব্যবহার হলো, সারা বিশ্বে কিন্তু ইভিএম কিন্তু অবসোলেট হয়ে যাচ্ছে, ইভিএম থেকে মানুষ সরে যাচ্ছে, সারা পৃথিবী সরে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমি ওয়েবসাইটে দেখলাম 31টা দেশ, সারা বাংলাদেশে পৃথিবীতে 195টা স্বাধীন দেশ আছে, এবং আমি লক্ষ্য করলাম প্রায় 100টা দেশ 1 কোটির মতো মানুষ আছে, মানে জনবর্তে 1 কোটি 100টা, 50টা দেশই ধরি, 50টা দেশ যে মানে পপুলেশন আছে তাতে ইভিএম ব্যবহার করা যায়। সেখানে 11টা দেশের ভিতরে কেউ করে, কেউ পাইলট বেসিসে করে, মানে সব না। দ্বিতীয়টা হচ্ছে ইতিমধ্যেই বড় বড় কয়েকটি দেশ ইভিএম এ ব্যবহার করতে গিয়ে 7টা দেশ কিন্তু ইভিএম আপনার ব্যান করছে, যে এটা বিশ্বস্ত না। এই জার্মানি তো কোর্টের অর্ডার দিয়ে এটাকে ব্যান করে দিছে। তারপরে 11টা দেশ পাইলট বেসিসে ব্যবহার করতে ছিল, সেখান থেকে তারা ফিরে গেছে। তো এই জন্য আমি বলছি যে ইভিএম এর যে সারা পৃথিবী বিশ্বে যে ব্যবহার হচ্ছে, সেখানে তো ইভিএম কিন্তু করতে পারছে না, আগাতে পারছে না, ইভিএম কে মানুষ রিজেক্ট করতেছে। সেখানে বাংলাদেশ এত ফোর্স করতেছে যে হ্যাঁ বাংলাদেশে ঘনবসতি, ভোটার প্রায় 9.5 কোটি, এটাকে ব্যালটে হ্যান্ডেল করা মুশকিল। তাহলে সেক্ষেত্রে প্রথমে রাজনৈতিক দলের ভিতরে একটা কনফিডেন্সটা আনা, সমঝোতা দরকার ছিল। কারণ এই সমঝোতাটা তখনই হবে যদি আমি বললাম রাজনৈতিক সংস্কৃতিটা একটা নিরপেক্ষ ভোটের সংস্কৃতি তৈরি হয়। সেটা তো হচ্ছে না। সুতরাং ইভিএম মেশিন বলেন, ব্যালটেও তো সিল মারতেছে। হ্যাঁ, ইভিএম এ যায় ভোট হয়, ওই যে গোপন ইয়েতে যায়, মানে রুমে গিয়ে আর একজন যায় আর ভোটারকে সাহায্য করে, টিপ দিয়ে দেয়। তো এইটা হলে তার ইভিএম এর দোষ কোথায়? এই জন্য আমি বলছি এটা রাজনীতিবিদদের ভিতরে যতক্ষণ পর্যন্ত ইভিএম নিয়ে আস্থা তৈরি না হবে, এটা থাকবেই। যেমন নারায়ণগঞ্জে 2টা প্রার্থী কিন্তু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ছিল, তারপরে 2 জনই, যিনি জিতছেন তিনিও বলেছেন, যিনি হেরেছেন তিনিও বলেছেন ইভিএম এর কারণে। মানে ইভিএম যদি সমস্যা নাও করে, কিন্তু আমাদের ভোটিং কালচার এবং মানে পোলিং বুথের ভিতরকার যে পরিবেশ, সেটা কিন্তু মানে ইভিএম এর জন্য মানে কি বলবো যে কন্ডিসিভ না। মানে মেশিন ঠিক আছে, কিন্তু আমরা তো ভোট দেওয়ার ক্ষেত্রে তো অনেকে সহযোগিতা করছি, এবং কে কাকে কোন বুথ কার দখলে আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট না। এইটাই বলছি যে মেশিন হার্ডওয়্যার এটা তো বোবা, আপনি যেখানে টিপ দিবেন সেইভাবেই সে কথা বলবে। আপনার গোপন ব্যালট, আপনি ভোট দিতে গেছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই, ভাই এইখানে ভোট,
টিপ দেন, এখানে টিপ দিলাম, তার প্রতীকে বেশিরভাগ ভোটারই হয়তো বা এটা সম্পর্কে মানে ট্রেন থাকবে না। এই যে নারায়ণগঞ্জে হয়েছে, তো নারায়ণগঞ্জে এই ইভিএমের কারণে স্লো হয়ে গেছে। যেমন এখনকার মেয়র তিনিও আপত্তি করছেন, তার অনেক নারী ভোটার, বেশি নারী ভোটার লাইন দিয়ে ফিরে গেছে বাড়িতে। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ইভিএম নিয়ে যেটা বেসিক যেটা কথা সেটা হ্যাঁ যান্ত্রিক বিষয়ে প্রযুক্তিবিদরা কথা বলেছেন বা এটা নিয়ে আরও ডিবেট হতে পারে, কিন্তু যারা স্টেক হোল্ডার্সরা আলোচনা করেছেন এর আগে আমরা যতখানি দেখেছি বা পত্রিকায় এসেছে আলোচনার বিষয়বস্তু, সেটা বলেছে যে এটা যেহেতু একটা কন্টেনশাস, এটার ব্যাপারে ঐক্যমত্য হয়নি, সবাই মিলে বিশেষ করে যারা স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে একটা কনসেনসাস যদি আসে, না আসা পর্যন্ত এই ধরনের একটা প্রসেসে যাওয়া ঠিক হবে কিনা সেটা আছে। কিন্তু তবে প্রযুক্তিবিদরা বললেন যে না, এখানে ম্যানিপুলেশনের সুযোগ তেমন নাই, যেটা জাফর ইকবাল সাহেব যথাযথ বলেছেন। এবং আজিজ ভাইও ফিজিক্সের ছাত্র, উনিও যে কথাটি বলেছেন ওনার সাথে আমি সহমত পোষণ করছি। তো সেটা হলো যে আমাদের যেটা প্রিসাইডিং অফিসার আছে, সহকারী প্রিসাইডিং অফিসার আছে এবং কি নির্বাচনের যারা দায়িত্বে আছেন, পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের তো এজেন্ডা থাকবে, এবং তারা যদি তাদের সক্রিয় এজেন্ডা থাকে আমার মনে হয় সেখানে কারচুপি করার কোনো সুযোগ নেই। এখন আমরা যেটা দেখেছি যে আজিজ ভাই বলেছে পৃথিবীর আমাদের দেশের প্রায় 10 কোটির মতো ভোটার, না 9.5 কোটির মতো ভোটার, তো সেখানের মধ্যে আমাদের এত ব্যাপক জনগোষ্ঠীর ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়াটাই সবচেয়ে সহজ পদ্ধতি। যদিও যেটা আজিজ ভাই বলেছেন যে নারায়ণগঞ্জের ওনারা কিছু আপত্তি তুলেছেন, সেটা নির্বাচন কমিশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেমন ভারতেও তো ইভিএম পদ্ধতির নির্বাচন হচ্ছে, যেটা উনি আজিজ ভাই বলছে প্রিন্ট হয়ে বের হয়ে আসতেছে কে কোথায় কি করলো। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখন রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে যারা মানে ইভিএম বা যারা নির্বাচনে আসবে কি আসবে না, একটা দল বারবার বলতেছে যে তত্ত্বাবধায়ক ছাড়া তারা মানবে না। পৃথিবীর কোথাও এখন তত্ত্বাবধায়কের সিস্টেমটা নেই। একসময় বিশেষ প্রয়োজনে আমাদের দেশের রূপরেখা করে কিন্তু সেই নির্বাচনটা করেছে, এমনকি আমাদের পার্লামেন্টেও কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে, মেজরিটি সিদ্ধান্ত নিয়েই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে মানে দলীয় সরকার না, যে সরকারটি যখন ক্ষমতা শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে উনি তখন একটা অস্থায়ী সরকারের ভূমিকায় পালন করে। এবং আমরা 13 সালে দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে আহ্বান করেছে যে আপনি কোন কোন মন্ত্রণালয় নেবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেগুলোতে রেসপন্সিবিলিটি বেশি আপনাকে বলে, কিন্তু ওনারা তো সে সময় নির্বাচন আসেন নাই। সেই অজুহাত তুলিয়ে কিন্তু ওনারা কি করলো যে ওনারা নির্বাচন আসেন নাই, যার জন্য জাতীয় পার্টি সহ অন্যান্য দল আসলো, অনেকগুলো এমপি আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, এমনকি সেই পার্লামেন্ট 5 বছর চালিয়েও গেল। আমরা 18 সালের নির্বাচনে দেখলাম বিএনপি প্রথম নির্বাচন আসবে না, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে দেখলাম যে তাদের 6 জন নির্বাচিত হলেন। এমনকি দুঃখজনক হলো সত্য, তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অত্যন্ত জনপ্রিয় নেতা, ওনার এলাকা যেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন, ওনাকে শপথ গ্রহণ করতে দেওয়া হলো না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওনাদের এই কোটায় আবার আরেকজনকে মহিলা কোটায় রুহিন ফারহানাকে আবার ওনারা পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করলেন এবং উনি শপথও নিলেন। তাহলে এই যে ধরেন মানে একজনের দলের ভিতরে বিশ্বাসযোগ্যতা বা দলের ঐক্য ওনারাই রাখতে পারলেন না। আর তাছাড়া এখন আমি যেটা মনে করি যে ওনারা এখনো কিন্তু বলতেছেন, আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির নেতৃবৃন্দ, আমি শ্রদ্ধা নিয়েই বলতেছি, ওনারা বলছেন যে ওনারা তত্ত্বাবধায়ক সরকার মানবেন না। এখন যে তত্ত্বাবধায়ক সরকারটা মানে পৃথিবীর কোথাও নেই। আর পার্লামেন্টে যেটা আইন পাশ করে বলা হয়েছে যে এই সরকারের অধীনেই, অর্থাৎ যে এই সরকারটির পরবর্তী পর্যায়ে যে 3 মাস উনি সরকারের দায়িত্ব পালন করবেন, ওনারা কোনো ফর্মুলা ওই ফর্মুলাতে যেটা 13 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন সেভাবেও যদি ওনারা প্রস্তাব দেয়, ওনারা তো সেটা বলছেন, ওনারা তত্ত্বাবধায়ক ওটার মধ্যে আছে। ইভিএম তো ইলেকশনে ওনারা আসলে না ইভিএম এ ওনারা অংশগ্রহণ করবেন। তো আমি যেটা মনে করি যে আরেকটা জিনিস হল যে ইভিএম এ প্রচুর খরচেরও ব্যাপার আছে, যেটা ইভিএম এর যেটা আমরা জানি যে এই হার্ডওয়্যারটা তৈরি করতে অনেক টাকা প্রয়োজন হয়। তো আমরা মনে করি যে আমাদের একই দিন আমাদের ভারতে আমরা একটা বিষয় এখন যদি চিন্তা করি, আপনি কন্টিনিউ করবেন। এখন ধরেন যে আমরা কিছু অস্টেরিটি মেজার নিচ্ছি, মানে কিছু গ্লোবাল ইকোনমিক বা ইউক্রেন যুদ্ধ, শ্রীলঙ্কার অবস্থা দেখে ইতিমধ্যে আমাদেরও যেন আমদানি ব্যয় কমানোর জন্য কিছুটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, কোনো জায়গার মধ্যে কিছু সিদ্ধান্ত আরোপিত হচ্ছে। তো এই সময়ের মধ্যে যেটা আপনি বলেন যে এটা অনেক ব্যয় সাপেক্ষ একটা প্রজেক্ট, যেখানে এখনো সব পক্ষে একমত নয়। বলতে আমাদের ইভিএম মেশিন যতগুলো আছে সেগুলো সারা দেশের জন্য তৈরি করা, সারা দেশের জন্য তৈরি না করে আমরা দরকার হলে নির্বাচনটা আমরা ক্লাস্টার পদ্ধতিতে, যখন আমাদের 8টা বিভাগ আছে, আমরা আগে 3টা বিভাগে যা ইভিএম মেশিন আছে 3টা বিভাগে আমরা পর্যায়ক্রমে বলছি নতুন ইনভেস্টমেন্টের দরকার হবে না, প্রয়োজন। সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সেটা হয়তো আমি বলতে পারি।
তত্ত্বাবধায়কের ইস্যুটা উনি বলেছেন যে বিরোধী দল মানে নিভিএম তো পরে আসছে, আগে তো নির্বাচনে তাদের আসতে হবে, সেইখানেই তো তারা এক ধরনের অনমনীয় অবস্থার মধ্যে আছে এখন পর্যন্ত। সেটা কিভাবে সমাধান হবে এবং এই যে ব্যয়ের বিষয়টি আপনি দেখেন, প্রফেসর সাহেব যেটা বললেন এটা আমার মনে হয় একপক্ষীয় বললেন ওনার লেভেল থেকে। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতা। আমি বলবো 2018 সালে সরকারও চিন্তা করে নাই যে বিএনপি 6টা সিট পাবে। অর্থাৎ প্রতিযোগিতা করে যারা এই ধারণা করা হচ্ছিল 60 পাবে হয়তো অন্তত। প্রশাসনরা তো ইলেকশন, আসলে ইলেকশন কমিশনের তো লোক নাই, কিছু করে না, প্রশাসন এটা বাস্তবায়ন করে দেয়, আর পুলিশ এবং আমলারা, তাই না? তারা প্রতিযোগিতা করে কে কত পপুলার হবে সব জায়গায় ভোট করে পাশ করাই দিছে, অনেকে গোনাও নাই, রেজাল্ট দিয়ে দিছে। হ্যাঁ, তো এখন এই যে পরিস্থিতি এটা তৈরি হয়েছে, যেমন বিএনপির আমলে তত্ত্বাবধায়ক যে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক প্রধান হয়ে গেলেন, এটা নিয়ে তো একটা সমালোচনা হওয়ার কারণেই তত্ত্বাবধায়ক নিয়ে প্রশ্ন আসলো। ঠিক তেমনি এই যে ইলেকশন করলো সরকার, এখন তার এরপরে যে 18 সালে ইলেকশনটা গেল, তখন তাদের অভিযোগ, বিএনপির অভিযোগ যে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু বৈঠক হয়েছিল, বৈঠকে তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সরকার প্রধান হিসেবে বলেছিলেন যে এখন কোনো মিটিং মিছিল কিছু সবই ফ্রিস্টাইল করতে পারবে এবং কাউকে গ্রেপ্তার নতুন কেস কানেকশন দেওয়া হবে না। কিন্তু বৈঠক শেষে ইলেকশন আসার পরে সব ওপেন হয়ে গেল, পুরা ধরাধরি হয়ে গেল। তো এখন তো সুতরাং এই জন্য অপোজিশন স্টিফ হয়ে গেছে। তারা এবারে তত্ত্বাবধায়ক চায় নাই, উনি বলছেন ইলেকশন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সরকার। হ্যাঁ, সেটা তো যেমন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, যে অফারটা যেভাবে দিয়েছিল, হ্যাঁ উনি তো সরকার প্রধান, যারা অপোজিশনে আছে তাদেরকে বসে উনি তো একবার বলছিলেন, আর একবার বললে উনি বলুক যে ঠিক আছে আসেন আমরা সব মিলে আমরা নির্বাচনকালীন সরকার কি নির্বাচন সরকার কিভাবে চান বা কিভাবে হইতে পারে। হ্যাঁ, সেটা ওনার নেতৃত্ব হতে পারে কিন্তু এক্সিকিউটিভ হতে পারে না, কারণ ওনারা বলছেন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে হতে পারবে না, কারণ আছে। না হতে পারবে না, কারণ আছে যে প্রধানমন্ত্রী যদি থাকে আর যত লোক পুরোটারে অপোজিশন দিলে কোনো লাভ নেই। কারণ জাস্টিস হাবিবুর রহমান তিনি বলে গেছেন, প্রধান ছিলেন না কেয়ারটেকার গভর্নমেন্টের, তিনি ইলেকশন করতে গিয়ে পরে তিনি বলছেন যে রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে দেশে গণতন্ত্র না থাকে। অর্থাৎ আমাদের সংবিধানই স্বৈরাচারের জন্ম দেয়। স্বৈরাচারের প্রধানমন্ত্রী যিনি, তিনিই সরকার প্রধান, তিনিই পার্লামেন্টের প্রধান। এবং তার কথা মতো প্রেসিডেন্ট দুটি কাজ, তাও আবার ইনডাইরেক্টলি তাকে সন্তুষ্ট করেই করতে হয়। তার আর কারো কোনো অধিকার মানে নাই, অথরিটি নাই কিচ্ছু করার, তার অনুমতি ছাড়া। সুতরাং এই জন্যই আমি বলছি যে এখানে বসতে পারে, কারণ হচ্ছে যে সংবিধান কোনো বাধা নয় আমাদের পলিটিশিয়ানদের জন্য। হোসেন মোহাম্মদ এরশাদ যখন সরে গেল তখন কি সংবিধান অনুযায়ী হয়েছে? আপনার ইয়েকে মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে নিয়ে বানালেন, আবার ফেরত দিলেন, এগুলা আপনার মওদুদ আহমদকে ভাইস প্রেসিডেন্ট রিজাইন করালেন, এগুলো সংবিধানে ছিল না তো। তারপরে তারা হালাল করছে। তা আপনারা এখন করে নিয়েন, আপনারা যদি একমত হন, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা হয়, জনগণ তো মেনে নিবে। এটা প্রমাণ করেছে এরশাদের সময়ে সংবিধানের বাইরে গিয়ে এগুলি করছে। কেয়ারটেকার গভর্নমেন্ট, যেমন আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রস্তাবক তিনি প্রথম করেছিলেন, তিনি প্রফেসর গোলাম আজম, এটা তার ফর্মুলা। এটা কিন্তু তারপরে ছিনতাই করা হয়েছে, তার ফর্মুলা ছিল সেটা। তিনি প্রথম বলেছিলেন এইভাবে কেয়ারটেকার, যেহেতু রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো বিশ্বাস নাই, আস্থা নাই, তিনি ভাবছেন যে এরকম একটা ফর্মুলা দিয়ে হতে পারে। কিন্তু সেটা তো শেষ পর্যন্ত, আমি তো বললাম তো, বিএনপির শেষ সময় যেটা করলো সেটা না করলে পারতো, সেখানে একটা অবিশ্বাস দাঁড়ায় গেল। এখন আবার 2018 সালে নির্বাচনে বৈঠক করলো প্রধানমন্ত্রীর সাথে, সরকার প্রধান কথা রাখলেন না, তাহলে আর ট্রাস্টটা কিভাবে হবে? আপনি তো উল্লেখ করলেন যে সেটা না করলেই পারতো। তো 2006 সালে যে শেষে যে আপনার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এটা তো কোনোভাবে হওয়া ঠিক হয়নি। ওটা তো একটা ব্যাড বিগিনিং। ওটা তো 5 জানুয়ারির নির্বাচন যে বিএনপি গেল না, এটাও যেমন ঠিক হয় নাই। এই না যাওয়ার কারণে এই গভর্নমেন্ট রাজনীতি বিলীন করে ফেলছে দেশটাকে,
সুযোগ দিয়ে দিছে। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনে যদি যাইতো, অন্ততপক্ষে বিএনপি সরকারে না গেলেও মেজর একটা অপোজিশন থাকবে। আগের মতো যে সিচুয়েশন ছিল ওই রকম সিচুয়েশন, রাজনৈতিক পরিস্থিতি অন্তত সেকেন্ড ব্যালেন্সে থাকতো। এখন তো সেকেন্ড ব্যালেন্সে নাই, এখন তো একটা দল ক্রিয়াশীল আর সব দল অন্ধকারে। আজিজ ভাই, প্রথম যেটা বললেন 90 সালের কথা, যে বিশেষ প্রয়োজনে আপনারা হাইকোর্টের বিচারপতিকে আনছেন, ওই সময় তো সব দল মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এবং একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু সেটা ক্রিয়েট হয়েছে। এখন কি ওই অবস্থাটা আছে? এখন তো ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দেশে তো অস্থিতিশীল কোনো অবস্থা নেই, এটা গণতান্ত্রিক ব্যবস্থা। না না, এখন আরো দেশের অবস্থা খারাপ। এইবার পার্লামেন্টে আগের ওই গত 2 ইলেকশনের মতো একটা করে দেখেন দেশের অবস্থা কোন জায়গায় দাঁড়ায়। না না, এটা তো ধরেন আপনি প্রেডিক্ট করতেছেন যে এটা হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে। না না আজিজ ভাই, এখন যেটা হলো যে যেমন ইভিএম এ আহ্বান করলো, আপনারা আসেন ইভিএম এ, আমার মনে হয় আমরা যাবো। আমি না না, আপনি না, আমার পলিটিশিয়ান, আপনি না না, রাজনৈতিক দলগুলোর আসা উচিত না। আপনাদের সাংবাদিক, সুশীল সমাজ সাংবাদিকদেরকেও ডেকেছে সাজেশন দেওয়া। আমি ওই পর্যায়ের লোক না, আপনি আছেন। না আমিও, আচ্ছা শুনেন, আমারে কেউ ডাকবে না না, সেটা হলো যে ধরেন আপনার যে রাজনৈতিক দলগুলো এসে ইভিএম এ ওনাদের বক্তব্যটা সেখানে পেশ করা উচিত। আর আমি মনে করি যে গণতান্ত্রিক সরকার যেভাবে আছে সেটা তার মধ্যে গণতান্ত্রিক সরকার নাই এখন। না না না, তাহলে সরকার টিকে আছে কিভাবে আপনি বলেন? টিকে আছে, জোর করে আছে। না না, জোর করে হিটলারও ছিল, মুসোলিনিও ছিল। না না, হিটলার মুসোলিনিও ছিল, এগুলো ছিল বহু দেশের বহু লোক ছিল। আজকে টেলিভিশনে যে ক্ষমতায় থাকা মানেই গণতন্ত্র। না 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 আজিজ ভাই, এই যে চীনেও ক্ষমতায় আছে। আজকে দেখেন এই যে এতগুলো টেলিভিশনে আপনারা সবাই মিলে কথা বলতে পারতেছেন, এটা যদি গণতান্ত্রিক সরকার না হতো রাজনীতি না করেন না, এটা তার ঘরের ভিতরে গণতান্ত্রিক সরকার না হলে আপনি কথা বলতে পারতেন না। কয়েন বাড়ি মারবে। এই যে দেখেন ওই যে পদ্মা ব্রিজ নিয়ে, হ্যাঁ পদ্মা ব্রিজ নিয়ে ওখানেই কাজ করতো এক ছেলে, মোবাইলে ছবি টবি তুলে বলতেছে এটা নাকি সব নেগেটিভ সাইডটা তুলছে, বাস তারে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলখানায় ঢুকাই দিছে। কথা বলা যাবে না তো। না, এখন ডিজিটাল নিরাপত্তা আইনের তো কতগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনের বিরুদ্ধে যদি এটা আপনার কাছে পছন্দ হয়, সরকার উল্টায় ডিজিটাল নিরাপত্তা আইন আপনি কেমনে দেখেন কেমনে লাগে। একটা এসআই এসে এখানে তালা বন্ধ করে দিতে পারে, সবগুলোর অ্যারেস্ট করতে পারে। এটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন। এবং এত ভয়ঙ্কর, 1923 সালের ব্রিটিশরা যে এই সাবকন্টিনেন্টকে শোষণ করার জন্য যে আইন করছিল, আস্তে করে সেই আইনটা ঢুকাই দিয়েছে এর ভিতরে। 1923 সালের আইন, ভয়ঙ্কর আইন। পৃথিবীতে এই ধরনের কালো আইন নাই, পৃথিবীতে নাই। যে আপনার সন্দেহ হলে একটা এসআই ধরে নিয়ে গেল এই টেলিভিশন সেন্টারে পুরোটা তালা বন্ধ করে, আমরা এখানে আছি, সব অ্যারেস্ট করে দিয়ে চলে যেতে পারি। বিকজ দ্য ক্লজেস আর ভেগ। না না, এটা তো কদাচিৎ দুই একটা ঘটনার কথা। কদাচিৎ না, যতগুলো ঘটনা হয়েছে শোনেন, বর্ণনা করেন কতগুলো ঘটনা। অনেক মামলা আছে, অনেক মামলা হয়েছে। সবগুলো মামলা হয় গভর্নমেন্ট সমর্থকের বাইরে কোনো মামলা হয় নাই। যতগুলো মামলা হয়েছে, যতগুলো লোক জেলে গেছে, যতগুলো আসামি হয়েছে, তার 80% হলো সাংবাদিক। অথচ আইন করার সময় বলছে যে কোনো সাংবাদিক বিরুদ্ধে হবে না। এই ল মিনিস্টার এখন একবার এই কথা বলে, আবার বহুবার আগেই কইছে, সর্বশেষ না বলছে তো, সে তো বলছে যে আইনও সংশোধন করা হবে। এখন বলছে যে না, আইন সংশোধন করা হবে। সাংবাদিকের কথা বললেন, বস্তুনিষ্ঠ সংবাদ অনেকে পরিবেশন করে, আবার ইয়েলো সাংবাদিকতা তো আছে, মানুষের চরিত্র হনন করেও তো অনেক। তার জন্য দেশে ল অফ দ্য ল্যান্ড আছে, ক্রিমিনাল কেস আছে, সিআরপিসি আছে। আপনি এই ধরনের মানুষের মুখ বন্ধ করা, ভয়েস বন্ধ করার আইন করবেন কেন? না না, কথা বলতেছেন না, আমি দেখি আপনি বলিষ্ঠ ভাবে তো অনেক কথাই বলেন। আমরা সবসময় তো প্রতিনিয়ত আপনাদের আরে বলিষ্ঠ ভাই, আমার কি কোন দুই ভাষার দাম আছে নাকি? আমার কথায় কিছু আসে যায় নাকি? আমি তো কই ওই আরেকজন কোক দেন, ওই তো বললাম একটা বাচ্চা, আমাদের অনেক পত্রিকা, শ্রমিক মোবাইলে আমাদের পত্রিকাগুলো ছবি তুলে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কি হচ্ছে, আমাদের পত্রিকাগুলো তো প্রতিবারে দৃশ্যমান অনেক কিছু লিখতেছে। সেখানে কি কোনো সেন্সর করা হচ্ছে বা কোনো কিছু কালাকানুন করা হচ্ছে? আমি তো মনে করি না, সবই তো নিয়মিত ভাবে চলছে। আপনার পত্রিকা খুললে তো সরকারের সমালোচনা আছে, সরকারের পজিটিভ সাইডও লেখা হয়, নেগেটিভ সাইডও লেখা হয়। আমরা তো সরকারি দল না, আমরা সরকারের সমর্থক, তাদের জন্য এটা একটা আইডিয়াল সিচুয়েশন। কারণ সব কাম কাজ, পাচার টাচার সব কিছু নিরাপদ, কোনো আইন টাইন কোনো কিছু তাদের ছুঁইবে না। এটা উল্টায় দেখুক, এরপরে দেখবেন 1 টাকাও খুঁজে পাওয়া যাবে। এইগুলোর 1 টাকাও খুঁজে পাওয়া যাবে। আপনি সরকারি দলের কথা বলছেন বা সরকার সমর্থিত যারা অন্যায় করছে তারা কি কারাগারে যায় নাই? তাদেরকে কি অ্যারেস্ট করা হয় নাই? এটা অন্য ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সরকারের একটি লোক জেলে যায় নাই,
সেটা খতিয়ে দেখতে হবে। এটা খতিয়ে দেখেন আপনি, ওই যে কোর্টে এই একটা ট্রাইব্যুনাল ঢাকা ইয়েতে আছে, একটাই মাত্র ট্রাইব্যুনাল আছে, সেখানে 1000-এর উপরে কেস আছে, তার 80% হলো সাংবাদিকের বিরুদ্ধে। ওই যে কাজল ফটো সাংবাদিক, আপনার মানব জমিনে ইনডাইরেক্টলি একটা এক্সক্লুসিভ রিপোর্ট দিয়েছে, ওই যে ওয়েস্টিনে, যে অমক জেলার এমপি, অমক মিনিস্ট্রির অমক সেক্রেটারি, এইভাবে ইনডাইরেক্টলি ছাপছে, সেইটা শুধু সে শেয়ার করছে, বাস, তারপরে গায়েব হয়ে গেছে। সে 3 মাস চোখ বাঁধিয়ে রেখে অন্ধ, তারপর আবার জেলখানায় বার করা যায় না তাকে। একটা নিউজ মানব জমিনে ছাপা হয়েছে, সেটা অনলাইনে গেছে, সেটা জাস্ট শেয়ার। আমরা একটা বিরতিতে যাব, আমরা একটু প্রসঙ্গ পাল্টাতে চাই। আজকে একটা খবর হয়েছে, সেটা হচ্ছে যে সোনালী ব্যাংকের সাবেক এমডি, তাদের 9 জনের এমডি সহ 9 জনের 17 বছর কারাদণ্ড হয়েছে। মামলাটি হচ্ছে একটা ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের 27.5 লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 9 জনকে পৃথক 2 ধারায় 17 বছর ধরে কারাদণ্ড দিয়েছে আদালত, 5 নম্বর বিশেষ দায়রা জজ আদালতের। আচ্ছা, এটা নিয়ে একটু আলাপ করবেন, কিন্তু একই সঙ্গে আবার যে এই যে হলমার্ক, তারপরে আপনার বিসমিল্লাহ, সেখানে 3,500 কোটি ইত্যাদি এইসব যে স্ক্যাম, সেগুলো মানে ফাইনাল স্টেজে এসছিল আমরা শুনেছি, এবং প্যান্ডেমিকের কারণে কিছু বিচার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। মানে 27 লক্ষ টাকার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, আমি ছোট করে দেখছি না, 27 লক্ষ টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জন্য সাবেক এমডি এবং আদার্স তারা আইনের চোখে তারা দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু আরো বিগ 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 স্ক্যাম রয়ে গেছে। কিন্তু কিভাবে দেখেন? বিগ স্ক্যাম, তাদেরকে গ্রিল করার দায়িত্ব একটু বেশি, এটা ঠিক, কিন্তু আইনের চোখে 10 টাকা চুরি করা আর 10 কোটি টাকা চুরি করা অপরাধ তো সেমই হইল, চুরি করছি। হ্যাঁ, তো এই জন্যই এটা ছোট আকারে, ছোট তো ছোট দেখে যদি বিচারক যদি একটু ছোট করে জেল দিত ভালো হইতো, একটু জোলটা বেশি হয়ে গেছে। আমার কাছে এটা ক্রিটিসাইজ করা ঠিক হবে না, কারণ তিনি আদালতের রায় প্রতি আমাদের সম্মান না, কিন্তু আদালতে বলা আছে, আপনার হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে কোনো বিচারাধীন জিনিসের ব্যাপারে কথা বলা যাবে, কিন্তু রায়ের পরে কথা বলা যাবে, রায়ের পরে আমি সন্তুষ্ট অথবা সন্তুষ্ট না বলা যাবে, কিন্তু বিচারাধীন জিনিস আপনি করে একদিকে ঠেলে নিয়ে গেলেন তা হবে না, এটা নিষিদ্ধ আছে। তো এটা তো রায় হয়ে গেছে। তো এখন ধরেন একটা বাক্সের ভিতরে 200 কোটি টাকা পাওয়া যায়। হ্যাঁ, এই যে বদি, ধরেন এই যে ইয়াবা সম্রাট বদি, বাংলাদেশের নাম্বার 1 হিসেবে পরিচিত, দেখেন তারে বাদ দিয়ে শেষে তার বউরে দিল, যেহেতু তার ক্রিটিসিজম হবে। হ্যাঁ, ধরেন এই যে ক্যাসিনো সম্রাট হিসেবে বার করলো, সে তো এখন আপনার আবার ইয়ে আছে, আপনার কারাগারে গেছে, আবার এখন ইয়েতে আসছে, হসপিটালে আসছে। তারপরে ধরেন এই যে পুরান ঢাকার এমপি সাহেব, তিনি বিদেশে গেলেন, তার 10 বছরের জেল, আবার সারেন্ডার করলেন। এটাতে ঘটনাচক্রে যেটা মনে হয় আশ্বস্ত হয়েছিল বেলটেল পাবে, কিন্তু তাকে নিয়ে যেসব সমালোচনা, যেমন এই যে টকশোগুলোতে যে সমালোচনা, এরপরে তারা জেলে ঢুকাই দিয়েছে, কিছুদিন পরে বেল পাবে। আপনি দেখেন, এটা তো এক পক্ষের জিনিস, তো বেল পাবে। হ্যাঁ, তো এই জন্যেই প্রথম আলোতে স্টোরি সোহরাব হাসান লিখছিল যে অমকে বেল পায়, বেগম জিয়া বেল পায় না, এইটাই। তো এই জন্য আমি বলছি আইনের চোখে সমান হলেও বড় বড় চোরে, এই জন্য বলছি যে রাবক গোয়ালরা কিন্তু ধরা খাচ্ছে না। অনেকে বারান্দায় ঘোরে, দুদকের বারান্দায় ঘোরে। যেমন ধরেন আমি বলি, এই যে শাহেদের যে এগ্রিমেন্ট করছিল স্বাস্থ্য ইয়েতে, ওই হসপিটালের রিজেন্ট, সেখানে সে শাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি 2 জন স্বাক্ষর করছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ, সেখানে মন্ত্রী এবং সেক্রেটারি মান্নান সাহেব উপস্থিত ছিলেন, ওই 2 জন ধরাছোঁয়ার বাইরে। এখন এই আজাদ সাহেব জেলখানায় যা, শাহেদ সাহেব জেলখানায় যা। হ্যাঁ, আজাদ সাহেব খালি দুদকে দৌড়াইতেছে, সেক্রেটারি সাহেব দৌড়ায় না। তিনি কিন্তু কোর্টে হাজিরিয়া ডাইরেক্ট বলছে যে আমরা নির্দেশ পালন করি, আমরা নির্দেশিত হয়ে কাজ করি, সরকারি লোক। এইসব বিচার প্রক্রিয়া সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে কিছু নাই। হ্যাঁ, এই নাই, কিন্তু ব্যাপারটা হলো যে বিচার, আবার দেখা যায় আবার উল্টাটাও আছে। আপনি তো এটা আজাদ সাহেবের কথা বললেন, উল্টাটাও আছে। দেখা যায় যে রাজনৈতিক পট পরিবর্তন হলে পলিটিশিয়ানরা মামলা মোকদ্দমার শিকার হন, জেল জুলুমের শিকার হন,
কিন্তু যারা ব্যুরোক্র্যাটস আছেন তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এটা কিন্তু কমন ফেনোমেনন। তারা কেউ ধরাছোঁয়ার বাইরে আসে না। কয়টা আমলা ধরা খায়, কয়টা আমলা, পলিটিশিয়ানের বদনাম। আসলে পলিটিশিয়ানদের আমিও তো ক্লোজলি চিনি, যেমন ধরেন আমলা সেক্রেটারি আবার আত্মীয় আছে 100% সৎ, আবার আরেকজন এডিশনাল সেক্রেটারি আছে রিটায়ার করছে, আপনার এক ব্যাংকের, এক বড় ব্যাংকের 100 জন ডিপোজিটর, মানে সবচেয়ে বেশি যা তাদেরকে ওয়েস্টিনে প্রোগ্রাম দিছে, তার ভিতরে ওই এডিশনাল সেক্রেটারি দাওয়াত ছিল, যায় নাই সে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা জানি যায় নাই। তো ওখানে কিন্তু কোনো মন্ত্রী বা পলিটিশিয়ান দাওয়াত পায়নি, কারণ ওই ব্যাংকটা ওই 100 যাদের দাওয়াত দিচ্ছে 100 জন আমি জানি। ওখানে আমার যে অফিসার কোঅর্ডিনেট করছে সে আমাকে বলছে ওখানে কোনো পলিটিশিয়ান নেই, কিন্তু ওখানে আমলা আছে, হ্যাঁ, ব্যবসায়ী আছে। আজিজ ভাই যেটা বলেছেন যে আসলে বিচার সবার জন্য, যেমন সোনালী ব্যাংকের যে এমডি সাহেবের যে বিচারটা হলো 27 লাখ টাকার জন্য, সাবেক এমডি, তো সেটা হলো যে খুব আমার মনে হয় আমি বিচারের প্রতি খুবই, রায়ের প্রতি আমি খুব শ্রদ্ধাশীল, যে কাজটি করেছে এই ধরনের এক্সাম্পল দেওয়া উচিত। এবং ব্যাংকের এমডি বা, কিন্তু আমরা দেখি যে উনি যেটা বলেছেন অনেক সচিব এত সৎ, এবং এডিশনাল সেক্রেটারি এবং অনেক এমডি আছে অনেক সৎ, আবার কিছু কিছু এমডি আছে তারা বিভিন্নভাবে ঋণের মধ্যে তারা অংশগ্রহণ করে এবং বিভিন্নভাবে অবৈধভাবে তারা ঋণ দিয়েও থাকে। তো আমার মনে হয় যারা এই যে সোনালী ব্যাংক আমাদের সরকারি ব্যাংক হিসেবে একসময় পরিচিত ছিল, আমাদের ট্রেজারির প্রধানই হলো সোনালী ব্যাংক, তো সেখানে স্ক্যামও অনেক বেশি হয়েছে। হ্যাঁ, কোনটা স্ক্যামও অনেক বেশি, অনেক বেশি। তো আমি যেটা মনে করি যে এই যে বেশ কিছুদিন পূর্বে থেকে আমরা দেখেছি, কয়দিন আগে আমরা দেখেছি খুব আলোচিত একজন ব্যাংকের এমডি ছিলেন, তারপরে উনি লিজিং কোম্পানির ছিলেন, এমডি ছিলেন, তারপরে 10,000 কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন। এখন এদের সাথে যে সমস্ত রুই কাতলারা জড়িত আছে, আমার মনে হয় সবকিছুই বিচারের আওতা আনা উচিত। এমনকি সরকার সেভাবে হাঁটছে, এমনকি প্রশান্তকে দেখলেন যে ইয়ে থেকে ক্যালকাটাতে গ্রেপ্তারও করেছেন। আজকে সোনালী ব্যাংকের এমডির যে বিচারটা হলো সাবেক এমডির, তো আমি মনে করি যে 27 লাখ টাকা ওই যে হাজার হাজার কোটি টাকার কাছে কোনো টাকা মনে হয় না। যে রাজেশ ভাই বলেছে সরকারি টাকা 10 টাকাও অনেক টাকা, তো সুতরাং বিচার যেভাবে করেছে আমি মনে করি যে আমি বিচারের প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি যদি সেটা আবার হাইকোর্ট আছে এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে গিয়ে উনি আবার যদি প্রমাণ করতে পারে যে না উনি নির্দোষ, হয়তো উনি বেরোয় আসবে, আমি সেটাই মনে করি। আচ্ছা জনাব আইমান আজিজ, পাকিস্তানে কি হচ্ছে? না, পাকিস্তানে তো একদম তুলকালাম, হ্যাঁ তুলকালাম, তো কারণ এটা তো এখন কোর্টের রায় তো রিভার্ট হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে বোধহয় পুনরায় প্রধানমন্ত্রী ইমরান খান হয়ে যাবে, এটা তো ডিলেই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, কারণ রায় দেওয়ার সাথে সাথে ওটা এক্সিকিউট পাকিস্তানে হয়তো, কারণ মানে বিচার বিভাগ এবং আপনার সেনাবাহিনী তো শক্তিশালী, তারা তো পলিটিক্সে মোটামুটি ভাবে দুই পক্ষ যদি এক হয়ে যায় আর পলিটিশিয়ানের কিছু ছেয়ে থাকে না। হ্যাঁ, তো এখন ওই হাইকোর্টের আপনার কোর্টের উচ্চ আদালতের রায় তো ইমরান খান গেল, কিন্তু আবার যে যখন নো কনফিডেন্স হলো, সেখানে যে ফ্লোর ক্রসিং করছে আমাদের বাংলাদেশের সংবিধানের মতো, ফ্লোর ক্রসিং এর করে তো ভোট দেওয়া যাবে না, ভোট দিচ্ছে ওইটা অবৈধ করে, এমন ইমরান খান তো ফ্রি হয়ে গেছে, তাহলে তো আইন মতো আবার ইমরান খানকে বসতে হয়। এই জায়গায় এখন ঝুলতেছে, কিন্তু আমার ধারণা আছে একদিনের জন্য হলেও ইমরান খানকে এখন বসাইতে হবে। পাকিস্তানের আজিজ ভাই যেটা বলেছেন, পাকিস্তানের 77 বছরের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই। এখানে মনে হচ্ছে সবে অস্থায়ী প্রধানমন্ত্রী। আমরা দেখেছি যে এই যে বিলাওয়াল ভুট্টো 33 বছর বয়সে সে এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, আবার নওয়াজ শরীফ, এরা একজনের বিরুদ্ধে কি না করেছে এবং কি এটা তো সবাই জানে। তো এখন দেখা যায় ঐক্য জোটেছে ইমরান খানকে সরার জন্য। আমরা যেটা মনে করি যে ইমরান খানের বিরুদ্ধে যত কিছুই থাকুক না কেন, কম্পারেটিভলি আমরা যদি এই যে তিন নেতার মধ্যে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের কাছে মনে হচ্ছে যে ইমরান খানের বিয়েটা শাসনটা অনেক বেটার আমাদের কাছে মনে হচ্ছে। যদিও অর্থনৈতিকভাবে পাকিস্তানের মধ্যে অনেক দুর্নীতি, আমাদের দেশেও দুর্নীতি আছে, কিন্তু পাকিস্তানের দুর্নীতিটা অনেক বেশি, এমনকি যার জন্য তারা ওই দেশটি মানে সামনের দিকে অগ্রসর হতে পারছে না। আর পাকিস্তানের সবসময় রাজনীতিটা নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী কি চাচ্ছে? সেনাবাহিনী কি ইমরান খানকে আবার চাচ্ছে যে প্রধানমন্ত্রী যে বসাবে? সেনাবাহিনী যেটা বলবে সেটাই হবে। এখানে আসলে ওই ইমরান খান বলেন, এখানে বিলাওয়াল ভুট্টো বলেন, তারপরে আপনার যে নওয়াজ শরীফের ভাই যে যিনি শাহবাজ শরীফ বলেন, ওনাদের কোনো ক্ষমতা নেই কার্যত ক্ষমতাটা হলো পাকিস্তানের সেনাবাহিনীর হাতে। তো সেনাবাহিনীর ইচ্ছার উপরে নির্ভর করতেছে ইমরান খান কি আবার বসবে
নাকি এই যে গন্ডগোল দেখতেছেন, গন্ডগোলকে আর্মিরা দেখতেছে, আর্মিরা কি কন্ট্রোল করতে পারছে না? করতে পারে, কিন্তু আর্মিরা খেলা দেখছে, খেলা দেখে তারপর তারা যেটা বেটার হবে তারা সেই কাজটাই করবে। কিন্তু ইয়েতে আজিজ ভাই যে বললেন যে মানে আসবেনি উনি, রায় যেহেতু দিয়ে ফেলছে, এখন এটা তো এক্সিকিউট না করলে তো বিচার বিভাগ থাকে। এর মধ্যে কথা উঠছে যে উনি তো আজাদ, ওনাদের ভাষায় আর কি, স্বাধীনতার মার্চ বা লং মার্চ কিছু একটা বাদে আজাদ মার্চ, সেই জায়গার মধ্যে আপনার উনি সমাবেশ করার মধ্যে জলসা করার অনুমতি, এই ব্যাপারে মানে টু অ্যাভয়েড ক্যাওস এন্ড কনফ্রন্টেশন সরকারের সঙ্গে এক ধরনের নাকি আলোচনা হয়েছে। আজকে ইমরান খান আবার পরে বললেন যে না এরকম আলোচনা হয়নি, প্রশ্নই আসছে না। তো আসলে হচ্ছেটা কি, মানে কিভাবে সম্ভব হবে? এটা এই জন্য আমি বলছি যে পরিষ্কার না। তবে আমার কথা হচ্ছে যে উচ্চ আদালত যেহেতু রায়টা দিছে, আমার মনে হয় এরা কিন্তু ভুল করে না। সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী এবং বিচার বিভাগ কিন্তু কখনই ভুল করে নাই। তারা যেটা যে পক্ষে গেছে সেটাই ঘটছে। এবারে হয়তো আমি জানি না কেন হচ্ছে দেরি, আমি বুঝতে পারছি না। তবে আমার ধারণা যে একদিনের জন্য হলেও ইমরান খান আবার মানে এখন একটা এক্সিকিউট করবে। আমি আজিজ ভাইয়ের সাথে একমত। তারা সিচুয়েশনটা দেখতেছে যে জনগণের মোটিভেশনটা কোন দিকে, সেটা লক্ষ্য করেই তারা সে কাজটা করবে। যদি দেখে ইমরান খানের মানে এখন যে অবস্থা চলতেছে যে এই সময় কেউ কোনো তথ্য দিচ্ছে না, তবে পর্দার আড়ালে কিছু একটা হচ্ছে। তারা পর্দা আলোচনা করে তারা সঠিক সিদ্ধান্তটা দিবে তাদের দেশের সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে, আমরা আমাদের দেশ নিয়ে বেশি ফোকাস করি। আমরা সামনের দিনে পাকিস্তানের দিকে বা এই রিজনাল ডেভেলপমেন্টসের দিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই সময় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা চাইলে অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।